আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রছাত্রী সকল এবং অভিভাবককে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অনলাইন ক্লাসে পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। বালিকা হাই স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি প্রত্যেককে শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস স্থির অধ্যায় নিয়ে আলোচনা করব। আর এই পর্বটি আজকে প্রথম। তো এই অধ্যায়ে আমরা যা যা আলোচনা করব, আধান বা চার্জ, স্থির তড়িৎ, ঘর্ষণের আহিতকরণ এবং তড়িতাবেশ। তো এই অধ্যায়ে আলোচনা করার আগে আমাদেরকে এই অধ্যায় সম্পর্কে কিছু তথ্য জানতে হবে। আগে আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলো ঘটনা দেখতে পাই। যেমন বিশেষ করে শীতকালে আমরা সেলুলোয়েড তৈরি কলম কিছুক্ষণ মাথায় ঘষার পর সেটা যদি আমরা ছোট ছোট কাগজের টুকরায় সামনে নিয়ে যাই, তাহলে দেখা যায় যে ওই কলমের টুকরাটা ওই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করে। সেলুলোয়েড হলো নাইট্রোসেলুলোজ এবং কপারের তৈরি মিশ্রণের যৌগ মিশ্রণ যৌগ এক ধরনের থার্মোপ্লাস্টিক্স। আর এই থার্মোপ্লাস্টিক্সের মাধ্যমেই তৈরি হয় মূলত সেলুলোয়েড। এই থার্মোপ্লাস্টিকটাই মূলত কি সেলুলোয়েডের মূল উপাদান হিসেবে কাজ করে, যেটাতে নাইট্রোসেলুলোজ এবং কাফর মানে দুইটা যৌগই মিশ্রিত থাকে। তো এই আকর্ষণ কলম দ্বারা যে কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করলো বা করে, তো এটা নিয়ে আসলে আমরা চিন্তা করি না। তো বহুকাল আগে গ্রিক দার্শনিক এই থেলিস পর্যবেক্ষণ করেন যে সোলোমানি পাথর বা আম্বার হচ্ছে মূলত পাইন গাছের শক্ত আঠা, যেটাকে রেশমি কাপড় দিয়ে ঘষলে যদি ঘষা হয় ভালো করে এবং ঘষার পর সেটাকে যদি ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে যাওয়া হয়, দেখা যাবে যে ওই আম্বারটি কাগজের টুকরোকে আকর্ষণ করে। তো আম্বার শব্দটা আসলে একটা গ্রিক শব্দ। আর এই আম্বারের গ্রিক নাম হচ্ছে মূলত ইলেকট্রন। ইলেকট্রন থেকে ইলেকট্রিসিটি, তড়িৎ বা বিদ্যুৎ শব্দের উৎপত্তি বা উদ্ভব হয়েছে। তো গ্রিক দার্শনিক থেলিসের মতামত অনুযায়ী আমরা যেটা পাই সেটা হচ্ছে যে তিনি সোলোমানি পাথর বা আম্বারকে রেশমি কাপড় দিয়ে ঘষলেন এবং পরবর্তীতে তিনি দেখলেন যে কাগজের টুকরোর কাছে নিয়ে গেলো, ছোট ছোট কাগজের টুকরোর কাছে ওই আম্বারটিকে নিয়ে যাওয়ার পর দেখা গেলো যে সেটি কাগজের টুকরোকে আকর্ষণ করতেছে। তো আসলে এখানেই মূলত মূল কথা না। পরবর্তীতে উইলিয়াম গিলবার্ট বিস্তারিত তথ্য অনুসন্ধান করতে গিয়ে দেখতে পান যে শুধু আম্বার নয়, প্রত্যেকটি বস্তুই ঘর্ষণের ফলে অন্য একটা বস্তুকে কম বেশি আকর্ষণের ক্ষমতা অর্জন করে। আর এই ঘটনাকে ডাক্তার গিলবার্ট তাড়িতাহিতকরণ বলে অভিহিত করেন। তো ঘর্ষণের ফলে এক বস্তু থেকে অন্য বস্তুতে ইলেকট্রনের স্থানান্তরিত হয়। যেমন একটি রেশমি কাপড় এবং একটি কাচদণ্ডকে দেখলে কোনো সময় বোঝা যাবে না। যদি আমরা ধরি সাপোজ এটা যদি ধরি কাচদণ্ড, মনে করি এটা কাচদণ্ড, এটা একটা রেশমি কাপড়। তাহলে এই রেশমি কাপড় এবং কাচদণ্ডকে দেখলে মনে হবে না এদের ভিতর কোনো আধান বা চার্জ আছে, বা এদের পরিমাণ কি পরিমাণ আধান রয়েছে আমরা এটা বলতে পারবো না। আসলে এই রেশমি কাপড় এবং কাচদণ্ড উভয়ের মধ্যে আধান বিদ্যমান, সেটা ধনাত্মক এবং ঋণাত্মক উভয় সমানভাবে থাকে। তাহলে কাচদণ্ড যেটা আছে, এই কাচদণ্ডকে যদি আমি রেশমি কাপড় দিয়ে ভালোভাবে ঘষি,
ঘষার পর একটা সময় দেখা যাবে যে রেশমি কাপড়ের যে নেগেটিভ চার্জগুলো ছিল সেগুলো কাজদণ্ড সেগুলো গ্রহণ করে ফেলছে। কারণ হচ্ছে যে রেশমি কাপড়ের তুলনায় কাজদণ্ডের ইলেকট্রোনেগেটিভ বা ইলেকট্রন গ্রহণের আধিক্যটা অনেক বেশি। কাজদণ্ড যখন ইলেকট্রন গ্রহণ করে সে ঋণাত্মক আধানে বা ঋণাত্মক চার্জে পরিণত হয়, তো কাজদণ্ডই না ঋণাত্মক আধানে পরিণত হয়ে গেল। তাইলে রেশমি কাপড়ে থেকে যদি ঋণাত্মক আধানগুলো সব কাজদণ্ডেই চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে রেশমি কাপড়ে প্রোটনের আধিক্য বাড়ে যায়। আর যখন প্রোটনের আধিক্য বেড়ে যায় তখন সেই ক্ষেত্রে রেশমি কাপড় ধনাত্মক আধানে বা ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়ে পড়ে। তাহলে আমরা মোটামুটি এই চিত্রটা দেখে মোটামুটি বুঝতে পারতেছি যে দুইটা বস্তু থেকে আকর্ষণ বা বিকর্ষণ বা ঘর্ষণের মাধ্যমে কি হয়, এদের ভিতর থেকে ইলেকট্রনটা স্থানান্তরিত হয়। তো ইলেকট্রন যখন স্থানান্তরিত হয় সেটা আমরা মোটামুটি বুঝছি। আমরা প্রত্যেকেই কম বেশি সবাই জানি, সাপোজ এটা একটা পরমাণু, এই পরমাণুর মাঝখানে রয়েছে কি নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস আছে, আর এই পরমাণুর কেন্দ্রের বাহিরে অবস্থান করে ইলেকট্রন, আর নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। তাহলে কোনো পদার্থ বা পরমাণু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত আমরা জানি। তাহলে এই পরমাণুটাকে যদি আমরা ভাঙি তাহলে তিন ধরনের কণিকা পাচ্ছি। একটা ঋণাত্মক বা এটা হচ্ছে ইলেকট্রন যার আধান হচ্ছে ঋণাত্মক, তারপরে নিউক্লিয়াসের ভিতরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রোটন যার আধান হচ্ছে ধনাত্মক, এবং নিউট্রন যার কোনো আধান নাই, সেটা আধান শূন্য। তো আসলে এই যে তোমাদেরকে পড়াচ্ছি স্থির তড়িতে পড়াতে গিয়ে এখন আমাকে দেখাতে হচ্ছে পরমাণুর গঠন সম্পর্কে কিছু ধারণা দিতে হচ্ছে। আসলে এইখানেই আমরা মূলত বুঝি, এখান থেকে আমরা মূলত আমাদের যে মূল আধান যেটা আছে বা চার্জ যেটা আছে সেটার একটা সংজ্ঞা আমরা এখান থেকে তৈরি করতে পারি। তাহলে ইলেকট্রনের বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে কি ঋণাত্মক, এবং প্রোটনের বৈশিষ্ট্যমূলক ধর্ম হচ্ছে ধনাত্মক। বা এই যে ঋণাত্মক চিহ্ন যেটা দিলাম ইলেকট্রনের ক্ষেত্রে, এটা তার মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্ম বা আধান হচ্ছে ঋণাত্মক। আর প্রোটনের ক্ষেত্রে তার মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক আধান হচ্ছে ধনাত্মক। যেহেতু এখানে নিউট্রনের কোনো আধান নাই, তাহলে সে আধান শূন্য। তাইলে মৌলিক পদার্থের বা মৌলিক কণাসমূহ এর মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্মকে বলা হয় আধান। তাহলে আমরা আধানের একটা সংজ্ঞা এই ক্ষেত্রে পাই, মৌলিক কণিকা সমূহের বৈশিষ্ট্যমূলক ধর্ম এবং মৌলিক তাহলে মৌলিক কণিকা সমূহের মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্মকে বলবো আমরা আধান। তাহলে মৌলিক কণিকা যেগুলো আছে, মৌলিক কণিকা ভাঙলে আমরা দেখতেছি এখানে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, তিন ধরনের কণিকা পাওয়া যায়। তাহলে মূলত ইলেকট্রন এবং প্রোটনের যে বৈশিষ্ট্যমূলক ধর্ম আছে, এগুলো যার যার নিজস্ব বৈশিষ্ট্য তাইলে অনুযায়ী সে প্রকাশ করতে পারে। যেমন ইলেকট্রনের ক্ষেত্রে সে নেগেটিভ বলছিলাম, প্রোটনের ক্ষেত্রে সে বলছিলাম যে তার মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে যে ধনাত্মক। তাইলে মৌলিক কণিকা সমূহ এর মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্মকে আমরা কি বলবো, আধান বলবো। যাক, তাইলে আমরা আধান এবং চার্জ সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা এসে গেছে। তো এবার আমরা আসো স্থির তড়িৎ নিয়ে আলোচনা করব। স্থির তড়িৎ
তো স্থির তড়িৎ হচ্ছে যে মূলত স্থির তড়িৎ পড়ানোর আগে আমরা মোটামুটি তড়িৎ সম্পর্কে একটু কিছু ধারণা রাখতে পারি। সেটা হচ্ছে যে আধানের প্রকৃতি এবং প্রভাবকে বলা হয় তড়িৎ। আধানের প্রকৃতি এবং প্রভাবকে বলা হয় তড়িৎ। তাহলে স্থির তড়িতের আসতেছে আরো পরে। তাহলে আধানের প্রভাবকে বলা হয় তার কি কলম। তাহলে তড়িৎ দুই প্রকার, একটা হলো স্থির তড়িৎ আর একটা আছে চল তড়িৎ। তাহলে তড়িৎ হচ্ছে সাধারণত দুই প্রকার আমরা দেখেছি, একটা আছে স্থির তড়িৎ, একটা আছে চল তড়িৎ। তাহলে এই ক্ষেত্রে আজকের যে বিষয়টা আছে, যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়টার ক্ষেত্রে আমরা আলোচনা করতেছি কি স্থির তড়িৎ। তাহলে আমরা মোটামুটি স্থির তড়িতের সংজ্ঞাটা এইভাবে জানি, বা আমরা প্রত্যেকেই মোটামুটি জানি। সেটা হচ্ছে কোনো বস্তুর ঘর্ষণের বা পরস্পর ঘর্ষণের ফলে কোনো বস্তুর মধ্যে যে উৎপন্ন যে তড়িৎ শক্তিটা থাকে, উৎপন্ন যে তড়িৎ শক্তি থাকে, মানে যেটা যেখানে উৎপত্তি হয় সেটা সেখানেই থাকে। মানে ঘর্ষণের ফলে উৎপন্ন তড়িৎ উৎপত্তি স্থলে যদি স্থির থাকে, তাহলে এই তড়িৎকে আমরা বলবো স্থির তড়িৎ। তাহলে আমরা মোটামুটি স্থির তড়িতের একটা সংজ্ঞা পেয়ে গেছি। তাহলে কোনো একটা তড়িৎ যেখানে উৎপন্ন হলো আবার সেখানে থেকে গেল। যেমন মনে করতে পারো যে আমরা এই যে চুল আশ্রয়, শীতকালে যে চুল আশ্রয়, অনেক সময় এই যে চিরুনির ভিতর যে একটা তড়িৎ বা আধানের উৎপত্তি হয়, সেটা কিন্তু চিরুনির ভিতরে থেকে যায়। সেটাতে অন্য কোথাও আমরা ডাইভার্ট করতে পারি না, বা চলতড়িতের দিকে ডাইভার্ট করতে পারি না। এই তড়িৎটা মূলত স্থির অবস্থায় থাকে বিধায় এই তড়িৎটাকে আমরা বলি কি স্থির তড়িৎ। তো এবার আসো, আমি তোমাদেরকে একটা চিত্র দেখাবো, এবং সেই চিত্র অনুযায়ী আমরা ঘর্ষণের আহিতকরণ একটা পদ্ধতি আছে, যেটা আমরা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো। তাহলে আমাদের স্থির তড়িৎ এখানেই শেষ করলাম। আমরা আসো ঘর্ষণে তার আহিতকরণ। আমরা এই যে চিত্রটা একটু প্রত্যেকে খেয়াল করি, যে এইখানে একটা স্ট্যান্ড দেওয়া আছে। এই স্ট্যান্ডটা এর সাথে একটা সোলার বল বেঁধে দেওয়া আছে। ঠিক আমরা এইখানে যে চিত্রটা দেখতেছি, একটা রেশমি কাপড়, সেটা ধনাত্মক আধানযুক্ত, এবং একটা কাচদণ্ড, সেটা ঋণাত্মক আধানযুক্ত। তাহলে একটি কাচদণ্ড ও একটি রেশমি কাপড়, এই দুটোটাকে যখন সূর্যের আলোতে আমরা শুকিয়ে গরম করলাম, এবং সূর্য এই দোনোটাকে আমরা এই অবস্থায় পাওয়ার আগে, এই চিত্র দোনোটা পাওয়ার অবস্থায় আমরা কি করতে পারি, যে রেশমি কাপড় এবং কাচদণ্ডকে আমরা কি করতে পারি, ভালো করে শুকিয়ে সূর্যের আলো গরম করতে পারি। এবং এক পর্যায়ে গরম হওয়ার পর রেশমি কাপড় দিয়ে কাচদণ্ডকে আমরা কি করব, যখন ভালো করে ঘষবো, ঘষার পর রেশমি কাপড় থেকে ইলেকট্রনগুলো কাচদণ্ডে কি করবে, চলে যাবে। এবং কাচদণ্ডে যখন চলে যায়, তখন কাচদণ্ডটি নেগেটিভ চার্জে পরিণত হয়, বা ইলেকট্রনগুলো কাচদণ্ডের চলে যাওয়ার কারণ হচ্ছে কাচদণ্ডে আধিক্যটা বেশি, কার ইলেকট্রন গ্রহণ করার আধিক্যটা অনেক বেশি। তাহলে যখন রেশমি কাপড় দিয়ে কাচদণ্ডটাকে ঘষলাম, ঘষার পর এই ঘষাকৃত কাচদণ্ডটা যখন সোলার বলের কাছে নেওয়া হলো, তখন সোলার বল এখানে এইভাবে ঝুলেছিল। যখন কাচদণ্ডটা কাছাকাছি নেওয়া হলো, তখন সোলার বলটা কাচদণ্ডের সাথে লেগে গেল। তাহলে এই মূলত এই ঘটনাটা ঘটে, এটার একটা কারণ আছে। সেটা মূলত ঘটে, এই যে ঘটনাটা ঘটতেছে, এটা মূলত ঘটে ইলেকট্রনের জন্য। কারণ কাচদণ্ড রেশমি কাপড় দ্বারা কাচদণ্ডকে যখন
চার্জিত বা ঘষা হয় তখন কাচদণ্ডকে রেশমি কাপড় দিয়ে ঘষার পরে সকল ঋণাত্মক আধান কোথায় চলে আসবে? কাচদণ্ডে স্থানান্তরিত হবে। স্থানান্তরিত হয়ে তখন যার কারণে এইখানে কাচদণ্ডে যখন ইলেকট্রনগুলো থাকবে আর এই ইলেকট্রনগুলো যখন চলে আসবে তখন অটোমেটিকলি এইখানে যে সোলার বলটা আছে এই সোলার বলটার কাছাকাছি যখন নেওয়া হবে তখন সোলার বলটা কাচদণ্ডকে আকর্ষণ করবে। এইগুলো আমাদের ঘর্ষণে আহিতকরণের একটা চিত্র। তো আমরা মোটামুটি এই চিত্রটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি যে কিভাবে ঘর্ষণ করলে রেশমি কাপড় দিয়ে কাচদণ্ডকে ঘর্ষণ করলে আমরা কিভাবে এদের ভিতরে ইলেকট্রনের যে স্থানান্তর হয় সেই স্থানান্তরের মাধ্যমে কিভাবে আমরা একটা পরীক্ষা করতে পারি সেটা আমরা দেখালাম এখানে। তাহলে ঘর্ষণের তার আহিতকরণের এটা একটা উদাহরণমূলক চিত্র। তো আমরা এইখানে আমরা ঘর্ষণে আহিতকরণের যে চিত্রের মাধ্যমে আমরা আমাদের যতটুকু তোমাদেরকে বোঝানো যায় সেই হিসেবে বোঝালাম। আর এখন আমরা আসবো তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ একটি অনাহিত বস্তুকে একটি আহিত বস্তুর কাছে যদি আমরা আনি বা একটি আহিত বস্তু এটা ধরলাম, একটি অনাহিত বস্তু এটা ধরলাম, এখানে দুইটা বস্তু ধরলাম আমরা। এখন এইটাকে ধরলাম, সাপোজ আমরা এটাকে ঘষলাম, সাপোজ ঘষার পর ভালো করে ঘষলাম, তাহলে এটা আহিত বস্তু, এটা হচ্ছে অনাহিত বস্তু। তাহলে একটি আহিত বস্তুকে কোন অনাহিত বস্তুর কাছে আনলাম কিন্তু স্পর্শ করলাম না। স্পর্শ না করে আহিত বস্তুর উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করা, তাহলে এইটা যেরকম মনে করো এটা একটা চুম্বক, এটা একটা লোহা, তো এইখানে এভাবে রেখে দিলাম। কিছু রেখে দেওয়ার পর, অনেকক্ষণ রেখে দেওয়ার পর দেখলাম যে এখানে ভিতরে অনাহিত বস্তুটি এই বস্তু দ্বারা আহিত হয়ে এর ভিতরে কিছুটা কি আসলো, চুম্বকের প্রভাব আসছে। এবং পরবর্তীতে তাকে যদি কোনো প্যারাক বা কোনো লোহার কাছে নিয়ে যায়, দেখা যাবে সে ওই লোহারকে বা ছোট ছোট আলপিনকে আকর্ষণ করতেছে। তাহলে আমরা তড়িৎ আবেশের একটা সংজ্ঞা দিতে পারি এই উদাহরণের মাধ্যমে। তাহলে একটি আহিত বস্তুকে অন্য একটি অনাহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধুমাত্র আহিত বস্তুর আহিত বস্তুর উপস্থিতিতে অনাহিত বস্তুকে আহিত করার তড়িৎ আবেশ বলে। তাহলে আমরা মোটামুটি আমাদের তড়িৎ আবেশের সম্পর্কে বা তড়িৎ আবেশের যে সংজ্ঞাটা আছে সেটা আমরা এখানে লিখলাম। তাহলে আমরা মোটামুটি সংজ্ঞাটা সম্পর্কে সবাই ধারণা পেয়েছি। তো এখন এই যে তড়িৎ আবেশ, এইটার মাধ্যমে এটা কিভাবে একটা উদাহরণ দিতে পারি আমরা মানে কয়েকবারই বলে ফেলছি চিরুনির কথা, আমাদের মাথার চুল আঁচড়ানোর ব্যাপারে অনেকগুলো কথা বলছি। তো সেম এখান থেকেও আমরা উদাহরণটা দিতে পারি
যে চিরুনি দিয়ে যদি মাথা জট, অনেক মানুষের শীতকালে চুলে জট বেঁধে যায়, তো সেই অনেক সময় মানুষের মাথা আশ্রায়, তো চিরুনি দিয়ে যখন মাথা ভালো করে জটগুলোকে আশ্রানোর পর সেই আশ্রানিকৃত চিরুনিটি যদি কোনো ছোট ছোট কাগজের কাছে নিয়ে যাওয়া হয়, তো দেখবে কি যে স্পর্শ না করলেও, কাগজের টুকরোর সাথে চিরুনিকে স্পর্শ না করলেও দেখা যাবে কি টুকরোগুলো সেই চিরুনির ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ঢুকে যায়। তো এই যে চিরুনিকে আকর্ষণ করে, তাহলে এই যে কাগজের টুকরোগুলো চিরুনিকে আকর্ষণ করে, এই যে আকর্ষণ করার একটা যে পদ্ধতি, সেটাই তড়িৎ আবেশ। এছাড়াও তোমাদের জন্য আমি এখানে দুটো চিত্র আঁকছি। দেখো তোমরা এইখানে প্রথম চিত্রটা একটা বেলুনের ভিতরে বাতাস দিলাম, প্রবেশ করালাম, তাহলে একটি বেলুনকে ফুলালাম, ফুলিয়ে তুমি যদি তোমার জামার সাথে ঘষো, একটি বেলুনকে ফুলিয়ে তুমি যদি তোমার জামার সাথে ঘষে সেটাকে কিছুক্ষণ পরেই তুমি যদি তোমাদের বাসার যে দেওয়াল আছে দেওয়ালের সাথে খানিক একটু চেপে ধরো, তাহলে চেপে ধরলে কি হবে, দেখবে যে কিছু বেলুনটা দেওয়ালের সাথে লেগে গেছে। তো এইটাও তড়িৎ আবেশের একটা উদাহরণমূলক বা চিত্র। আর আমি যেটা বলতেছি সেটা তোমরা ইচ্ছা করলে বাসায় সেটা প্রয়োগ করে দেখতে পারো। আরেকটা চিত্র যেটা আছে, এখানে একটা পানির কল, পানি পড়তেছে, কিন্তু এখানে কি একটু বেঁকে গেল, এখানে একটা প্লাস্টিক দণ্ড, এই প্লাস্টিক দণ্ডটাকে আমরা কি করলাম, একটা প্লাস্টিকের বস্তুকে জামার সাথে ভালো করে ঘষলাম, প্লাস্টিক দণ্ডটাকে ভালো করে জামার সাথে ঘষে এরপর পানির কলের ঝরা অবস্থায়, পানির কল থেকে যে পানিটা ঝরতেছে বা পড়তেছে সেটাকে ক্ষীণ করে দিলাম, মানে কমিয়ে দিলাম যাতে অল্প অল্প করে পড়ে। তো ওই ক্ষীণ পানির ধারার কাছে যখন নিয়ে যাব, তখন দেখবে যে পানির ধারাটা কিছুটা বেঁকে যাবে, ঠিক এরকমভাবে কিছুটা বেঁকে যাবে। আর এই বেঁকে আসার কারণটাই হচ্ছে তড়িৎ আবেশের মুখ্য উদাহরণ। তো আমরা তড়িৎ আবেশের টোটালি 3টা উদাহরণ দিয়েছি, আশা করি তোমরা 3টা উদাহরণই বুঝছো। আর প্রত্যেকেই বাসায় ঠিক মতো লেখাপড়া করবে, সাবধানে থাকবে, আর অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। তো আজকে আমরা আমাদের 10ম অধ্যায় স্থির তড়িতের প্রথম পর্বটা শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও বলছি ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, সাবধানে থাকো। তুমি ভালো থাকবে, আমরা ভালো থাকবো, তুমি ভালো থাকলেই আমরা ভালো থাকবো। আশা করি তোমরা সবাই সুস্থ থাকবা, নিজেকে হেফাজতে রাখবা, তোমরা যাতে প্রত্যেকের স্বাস্থ্য ভালো থাকে, আল্লাহর কাছে সেই কামনাই করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।